নাকি দেওয়ার ইচ্ছা। আমার আম্মু আমাকে বলছিল যে আমার এবার জাবিতে না হলে আমাকে পরের বছর মেডিকেলে পড়াবে। এরকম আরকি প্ল্যান করছিল। কিন্তু আমি বলতেছিলাম যে আমার ইচ্ছা নাই। আমি কিভাবে করব? আমার কনফার্ম আমি যদি এভাবে মানে এভাবে যদি আমি পড়াশোনা করতাম মেডিকেলের জন্য তাহলে আমি অনেক চান্স পেয়ে যেতাম। আব্বু এটা ভাবতেছিল। কিন্তু আমার মানে পরিশ্রম এনাফ ছিল না। আমি যে জাহাঙ্গীরনগরের জন্য যে পরিশ্রমটা দিছি, এই যে জগন্নাথের মানে এক্সামটা পড়ে এটাই হয়তো আমার মানে সর্বোচ্চ সর্বোচ্চ ছিল চেষ্টা। যে হতেছিল না এত সহজে। তো আরকি থাকতাম। কিন্তু ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি কিন্তু পরে আম্মু-আব্বু আরকি বুঝছে যে ডেডিকেশন আছে, সাপোর্ট করি। তো আরকি আমার আম্মু-আব্বু কথা শোনাইতো। বাট ফাইন্যান্সিয়ালি বাকি মানে যে যাতায়াতে দুইটা সাপোর্ট কথা সবগুলো শোনায়, দিছে। দুইটা কথা শোনায় সাপোর্ট করতেছে এরকম কিছু। হ্যাঁ, এরকম আরকি। পরের আচ্ছা থেকে আচ্ছা। আরকি এরকম ওপেন করতাম। তারপর আরকি দেখলাম যে ভালোভাবে নিতাছে না। তো আরকি এরকম অনেক কথা শুনতাম। তো কথা শুনতে মানে কথা শোনার কারণে আরকি আমি করতাম কি আমার মানে ৬ তলায় যে গেস্ট রুম আছে যেটা আরকি গেস্ট রুম। তো গেস্ট রুমে এসে পড়া শুনতো যে তার বাবা-মা খুব এই অবজেক্ট দিতেছে যে এই চারুকলায় পড়ো না, চারুকলায় আরকি কি করবা? এরকম আরকি অনেক কথা। তুমি যে সময় বেলায়, বেলায় শুনবা প্রতি ২-৩ ঘন্টা পরে, পরে একটা স্টুডেন্ট কিন্তু ইমিডিয়েটলি রাস্তা চেঞ্জ করে ফেলবে। কিন্তু এক্সাক্টলি আমার এক্সাক্টলি। অনেক আগে থেকে এরকম আরকি এক্সপেরিয়েন্স ছিল যে আমি ছোটকালে আরকি কেয়ার কোচিং সেন্টারে ছিলাম। ওখানে কিন্তু খুব বাজেভাবে মেন্টাল প্রেশার দেওয়ার পরে আমি আরকি মানে এক প্রকারভাবে ট্রমাটাইজড হয়ে যাই যে মানুষ এরপর থেকে আমার কথা মানে আর কারো কথা খুব ৭৬ কম আরকি ৭৬ হাইয়েস্ট আসছে। হ্যাঁ ৭৬ হাইয়েস্ট আসছে। এটা দেখে আমি ভাবছিলাম যে আমি পরীক্ষাই দিব না। আমি ভাবতেছিলাম যে আমি আমার ২৫ তারিখে ড্রইং পরীক্ষা দিব না। একজন মানে ৭৯ পেয়ে গেছে। আমার পরীক্ষা দিয়ে লাভ আছে আমার থেকে হয়তো অনেক, অনেক ভালো পাইছে। হ্যাঁ হ্যাঁ। মাথার মধ্যে ম্যারিনেট করি যেভাবে আমার রাখতে হবে। মানে পরীক্ষার খাতার মধ্যে যত ইমেজটা এরকমই ক্লিন আসে। তো আমি এমসিকিউ গুলাতে আমি মানে একেবারে ধুমায় পড়া শুরু করলাম। যত টপিক আছে আমি কভার করলাম। ভাবলাম যে যেহেতু জাহাঙ্গীরনগরের ৮০ টা এমসিকিউ আর আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এই ৪০-১৯ পাইছি তার মানে বুঝতে হবে যে আমার এমসিকিউ তে অনেক ল্যাকিং। হ্যাঁ, আমি কম্পোজিশনটা হয়তো ভুল করছি। কারণ আমার পেপারটা এত বড় দিছে। কিন্তু লম্বা। পাটা শৈলী তারপরে কি আপনি বলতেছেন অ্যাডভাইস দিতেছেন যে এটা আরকি একটু সফট লাইন একটু গাঢ় হবে এদিক দিয়ে লাইন রাফটা ঠিক আছে একটু ডাইমেনশন হবে। আমি ভয়ে ডাইমেনশন দিতেছিলাম না। ভাবছি এটা শেড হিসেবে কনসিডার ডার্ক লাইনটা দেখা যায়। আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ ডার্ক হ্যাঁ। লাইন নিয়ে বলছেন। লাইনে একটা ফ্লুইডিটি আনতে হবে, হ্যাঁ একটা হ্যাঁ। মানে স্মুথ সফট লাইন এগুলো আনতে হবে। আমি শেষ পর্যন্ত মানে এটা ভুল করেই গেছি। আমার মানে সবচেয়ে বড় ভুল ছিল যে আমি ডার্ক বেশি করে ফেলছি এটা আরকি। কিন্তু তোমার ১ম দিক দিয়ে মানে ফিগার ওঠানো মানে একটা পেপারের উপর এরকম হাত বা এত কিছু জিনিস প্রচুর কঠিন লাগতো। ওকে, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহন বিজ আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান বাবা মা, আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট আছে। মুকুট, কেমন আছেন আপনি? এই তো স্যার ভালোই আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা মুকুটের জার্নি সম্পর্কে জানবো, এট দ্য সেম টাইম কিভাবে একজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে চান্স ছিল না বা ওয়েটিং এ ছিল, যে এনইউ বা জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে ওয়েটিং এ ছিল, তারপরে থার্ড রাউন্ডে যখন সে জাহাঙ্গীরনগরে ফাইনালি চান্স পাচ্ছে ভালোভাবে, তখন তার প্রিভিয়াসলি আর আফটার ওভারঅল বিষয়গুলো কেমন দাঁড়ায়, মানুষের মানসিক অবস্থা, নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো আজকে আমাদের এপিসোডের সাকসেস স্টোরির মূল টপিকটা হচ্ছে যে আমরা আজকে আমাদের এই মেন্টাল যে ট্রমাটাইজ ব্যাপার থাকে, মেন্টাল ব্রেকডাউন থাকে, এরকম যাবতীয় ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। একই সাথে হচ্ছে আমরা মুকুটের যেই অ্যাডমিশন জার্নি ছিল তার এক্সপিরিয়েন্স আপনাদের সবার মাঝে শেয়ার করব। আর যারা মোটামুটি ২৬-২৭ সেশনে পরীক্ষা দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাদের সবাইকে আজকে ভিডিওতে অনেক স্বাগতম। সো মুকুট, আপনাকে শুরুতে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনি ফাইনালি সাকসেসফুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত প্লেসটি আছে সেটা সম্পন্ন করেছেন। তো ইতোমধ্যে হচ্ছে আমরা অনেক রেজাল্ট দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স প্লাস চারুকলা, কিন্তু তার ভিতরে হচ্ছে আপনি একটা খুব শক্তপোক্ত অবস্থান করেছেন। তো সবার আগে আপনি আমাদের সাথে আপনার পরিচয়টা শেয়ার করুন। আপনি কোথায় থেকে জয়েন করেছেন, এট দ্য সেম টাইম আপনি কি কি করেন, আদার্স অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া অফলাইন অনলাইন মিলে কিভাবে চারুকলার সাথে সম্পৃক্ত হলেন। হ্যালো, আমার নাম শাহ ইফাত জাহান মুকুট। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে পরীক্ষা দিয়ে ১২তম পজিশন অর্জন করেছি। আর আমি নারায়ণগঞ্জ থেকে এখন জয়েন করেছি। আমি শিল্পর সাথে সরাসরি এভাবে কোনো অর্গানাইজেশনের সাথে কানেক্টেড না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এই প্রতিনিয়ত ছবি, এই চিত্রকলাগুলো আর্টকে আপলোড করি। এর বাদে আমি এই চিত্রকলার সাথে এত বেশি কানেক্টেড না। আমার বেশিরভাগ সময় পড়াশোনার ক্ষেত্রে
টাইম ইনভেস্ট করতে হয়েছে, কিন্তু যখনই আমি ফাঁকা পাইতাম একটু সময় পাইলেই আমি আর কি ছবি আঁকতাম, তারপর আর কি আপলোড করতাম, কিন্তু এত ভেরি বেশি ইন্টারেস্টিং। আপলোড করা। আচ্ছা, তো খুবই ভালো ব্যাপার যে আপনি আর্টের সাথে টুকটাক ছিলেন। তো প্রথম যে বিষয়টা আমরা একটু আগে ডিসকাশন করে নিই, আমরা জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোট সিট সংখ্যা কত? 36টা, ছেলেদের 36টা, হ্যাঁ, 18টা। 18 এক্স্যাক্টলি। তো এই সিট সংখ্যার উপর বেসিস করে টোটাল সাবজেক্ট গুলো কত? মনে হয় প্রত্যেকটার মধ্যে 6 জনকে করে দিবে 3টা সাবজেক্ট। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, আর একটা হচ্ছে ফ্যাশন নিয়ে পড়াশোনা, এটার মানে ফুল নামটা আমি জানি না, আর তৃতীয়টা হচ্ছে পেইন্টিং অথবা ড্রয়িং এন্ড পেইন্টিং। হ্যাঁ, তো আপনারা যেই দিন ড্রয়িং এক্সামটা দিয়েছিলেন সকালবেলা, সেদিন কি জি কোনো এক্সট্রা পূরণ করার কিছু ছিল, বা ওভারঅল জায়গায় কোনো টিক দেওয়া বা এনি কাইন্ড অফ ইনফরমেশন হুইচ ইজ রিলেটেড উইথ ইউর ডিপার্টমেন্ট স্যার। সো টিক দেওয়ার জায়গা ছিল যেখানে হয়তো বা আপনাকে সাবজেক্ট চয়েসের কিছু ইনফরমেশন দেওয়া আছে বা এমন কিছু? জি, এটা দেওয়া ছিল। আচ্ছা তো আচ্ছা। আমাদের পেপার যে দেওয়া ছিল, একেবারে মানে এই ডান সাইডে আমাদেরকে নাম, রোল নাম্বার এগুলো লিখতে হইতো, আর পাশে দিয়ে একটা ছোট ঘর ছিল, এখানে লেখা ছিল যে 3টা সাবজেক্ট ওয়াইজ যে এই হুম। ইয়া দেওয়া ছিল, ওই 3টা তিনটা সাবজেক্ট। সাবজেক্ট কি কি ছিল? ওই তিনটা ওই সাবজেক্ট কি কি 3টা ছিল? সাবজেক্ট গ্রাফিক ডিজাইনিং, ফ্যাশন ফ্যাশন ডিজাইনিং হয়তো, আরেকটা হচ্ছে চিত্রকলা, আর পাশে 3টা ছোট বক্স। ভেরি আর ইন্টারেস্টিং। আমাদেরকে ক্রমিক নাম্বার দিতে, যে কোনটা আর কি মানে 1 2 3 দিয়ে আর কি ক্রমিক নাম্বার দিতে। আচ্ছা, তো তো আমরা আপনারা কি করেছিলেন? ক্রমিক নাম্বার দিয়েছিলেন। তো আমরা ইনডেপথ কথাবার্তা জানবো এক্সামের পারফরমেন্স সবকিছু সম্পর্কে, বাট তার আগে আমরা একটু ধারাবাহিকভাবে যাই। তো এটাই হচ্ছে তিনটা সাবজেক্ট যার উপর বেস করে আপনারা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন এই তিনটা সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবেন। সো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আপনার বেশ একটা একটা স্টেজ নেম টাইপের থাকে সোশ্যাল মিডিয়া, বা আপনি টুকটাক ছবি আঁকেন, একটা প্রোফাইলও আছে সাজানো গোছানো বেশ সুন্দর করে। তো এর পেছনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করেন, কিভাবে আপনি ইন্সপায়ার হলেন এত আর্লি এজে এগুলো জিনিসপত্র আপনি এভাবে গুছিয়ে রিপ্রেজেন্ট করতেছেন নিজেকে, ইটস কাইন্ড অফ গুড থিং। সো আমি অনেক সময় দেখতাম যে মানে সোশ্যাল মিডিয়াতে আমি আমার আর্ট মানে ফেভারিট আর্টিস্ট গুলাদেরকে ফলো করতাম, কিন্তু আমি মানে বাংলাদেশি আর্টিস্ট অনেক কম জনকেই চিনতাম। আমি ওনাদেরকে দেখতাম যে ওনারা যে সময় এই ইউনিভার্সিটি শেষ করে বা এই কলেজ থেকে ড্রপ আউট করে যে সময় উনারা এই ফাইনালি ড্রয়িং এর দিকে ক্যারিয়ারটা দেয়, ওই সময় উনারা করতো কি একটা পোর্টফোলিও বানায়, যে উনারা যে মানে চাকরি নেবে কোনো জায়গায় মানে কর্পোরেট ফিল্ডে, তখন উনারা পোর্টফোলিও বানায়। তো পোর্টফোলিওটা দেখলাম যে ফরম্যাট গুলো কিভাবে বানায়। তো ওখান থেকে আর কি আমার প্রথম আইডিয়া আসছে যে আমি এতদিন ধরে বিল্ড আপ করি, যে আমি যদি কমিশন নেওয়া শুরু করি এইচএসসি পর থেকে বা এসএসসি পর থেকে, যেটা কিনা আসলে সুযোগ হয় না, আমি ডাইরেক্ট অ্যাডমিশন আবার কলেজের জন্য পড়াশোনা আগে থেকে শুরু করে দিছিলাম, তো আমার ওভাবে কোনোভাবেই আর কি প্রফেশনালি কাজ করার সুযোগ হয় না। কিন্তু আমি এতদিনে মানে আর্ট ওয়ার্ক করলাম, যে এরকম করে আর্ট ওয়ার্ক করে পেইন্টিং এ আর কি বিভিন্ন মিডিয়ামে পেইন্ট গুলো করে সেগুলো আর কি আমি ওয়েবসাইটে সাজিয়ে আর কি আপলোড করি, আপলোড করে ওখানে রেখে দিই। তো মানুষ যে সময় আমার অ্যাকাউন্টে আসবে, তো আমি ফেসবুক অ্যাকাউন্ট চালাই, তো ফেসবুক অ্যাকাউন্টের একেবারে পিন পোস্টে আমি দুটো লিংক দিয়ে দিছি, একটা হচ্ছে আমার পোর্টফোলিও, আর একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে কিনা আমি এই আইডিতে মানে যে মানুষ যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ওখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে কেন সেন মানুষকে কি পাঠায় না, ওটা আর কি পার্সোনাল একটা এই লিংক। আর যেটা কিনা পোর্টফোলিও ছিল সেটা আর কি আমার আচ্ছা আচ্ছা। পোর্টফোলিওতে আমি পার্ট দিয়ে রাখি, যে আমি কোন মাধ্যমে করছি আর কোন কোন মাধ্যমে আর কি আমি ফিউচারে কাজ করার কথা চিন্তা করছি। আর সবশেষে আমার আর কি ইমেল আছে, কিন্তু লেখা আছে যে আমি কোনো কমিশন নিচ্ছি না আপাতত, রেখে দিচ্ছি যে আমি যে সময় ফিউচার কাজ করা শুরু করব, আমি আগে পোর্টফোলিওটা দেখতে বলবো যে আপনি দেখেন আমার কাজগুলো, তারপর আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা বিষয়, খুব তাড়াতাড়ি আমরা এর উপর একটা ভিডিও আনতেছি। তো এটা ডিসকাশন করা এই জন্য যে আপনারা যারা আর্টের ভিতর আসতে চাচ্ছেন বা ইনভলভমেন্ট রাখতে চাচ্ছেন, আপনারা খুবই আর্লি এজ থেকে এগুলো বিষয়ের উপর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করেন। দেন আমরা পরবর্তীতে যে বিষয়গুলো আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো সেগুলো আপনারা অনেক ভালোভাবে নিতে পারবেন। তো মুকুটের ব্যাপারটা এরকম ছিল, বেশ ভালো লাগছে। বর্তমান সোশ্যাল মিডিয়া আসলে সবচেয়ে খুব ইম্প্যাক্টফুল জায়গা, আর উনি কিছু উদাহরণও দিয়েছেন। তো আপনি বাংলাদেশে আসলে অনেক আর্টিস্টরাই আছে যারা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে যাদের যাদের ইনভলভ আছে, যারা অনেক ভালো কমিশন ওয়ার্কও করে। আপনার এই বিষয়টা তা আপনি কিভাবে আমাদের ডিসকভার করলেন আনঅফিশিয়াল আর্ট তো প্ল্যাটফর্ম? সবার আগে মানে টার্গেট নিলাম যে আমি চারুকলার জন্য যে আমি এক্সাম দিব, আমি আসলে ইঞ্জিনিয়ারিং
এই কোর্স কিনছিলাম। তো কেনার পরে আমি যে সময় এই ইউটিউবে ক্লাসগুলো করতাম, ক্লাসগুলো করার সময় আমার খুব খারাপ লাগতো যে আমি মানে কুলাতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম যে আমার যেটা প্যাশন আমি ওটা নিয়ে আর কি কিছু করি। তো আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম। তো আমার ফেসবুকে আর কি এই দুই একজন টুকটাক মানে এই চারুকলা থেকে বিলং করা আপু আছে, ভাই আছে, ওনাদেরকে জিজ্ঞেস করি। তো ওনারা আর কি মানে রেফারেন্স দেয়, আর্টের স্ট্যান্ডার্ডটা আছে না খুব স্পেসিফিক, যে চারুকলার আর্টের স্ট্যান্ডার্ডটা খুবই স্পেসিফিক এই ইসের মানে ইনস্টিটিউশন থেকে আর কি। কিন্তু আমি না ওটা আর কি মানে ধারণা করতে পারতেছিলাম না কোথা থেকে পাবো। তো আমি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের অনেক ঘাটাঘাটি করছি, বাংলাদেশি আর্টিস্ট ঘাটাঘাটি করছি। তখন আর কি জানতে পারি যে বাংলাদেশি আর্টিস্টদের খুব মানে ওয়াইড পারফর্ম এই যে প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আসলে কিছু জানি না, কারণ আমি বাংলাদেশি সাইডের এই আর্টিস্টদেরকে এখনো পর্যন্ত ডিসকভার করি নাই। তখন আর কি আমি ভর্তি পরীক্ষা নিয়ে অনেক ভিডিও দেখলাম। তখন আর কি দেখলাম যে মানে আপনার ভিডিওগুলো সামনে আসে। তো শর্টস থেকে আর কি আপনাকে প্রথমে ডিসকভার করি, আপনি একটা ফিগার আঁকতেছিলেন। তো এই ফিগারটা দেখে আর কি বলতেছিলাম যে এত কঠিন করে ফিগার আঁকতে হবে। দেখলাম যে আপনার পেজটা ডিসকভার করি, ডিসকভার করার পরে আর কি আমি আপনার ভিডিও গুলো আর কি রুটিন মাফিক দেখতে থাকি। তারপর আর কি বুঝি যে হ্যাঁ আপনি এই ভিডিও বানান আপনার। তারপর দেখলাম ভালোই খুব মানে স্টুডেন্টরা যে আছে এখানে আর কি সেফ প্লেস আছে, প্লাস স্টুডেন্টরা মানে প্রতিনিয়ত ডিসকাশন করতেছে এরকম। তো ওভারঅল স্পেসিফিক জায়গায় কি একটা ঘটনা ঘটছে যে আপনার ঢাকা ইউনিভার্সিটি এত পিছনে চলে যায় ইন টার্মস অফ ড্রয়িং? আমি দেখছি যে ড্রয়িং আপনি 35 পাইছেন। আপনার ইন্ডিভিজুয়াল সবকিছুই মাথায় আছে, কারণ আমাদের খুব কন্টিনিউয়াসলি কমিউনিকেশন হয়েছে যতটুকু সময় হয়েছে, বাট বেশ ইফেক্টিভ ছিল ব্যাপারটা। কিন্তু অনেকের সাথে এটা হয় না, বা আমরা ট্রাই করছি সবার সাথে কমিউনিকেটিভ ভাবে রাখা। অনেক স্টুডেন্ট হয়েছিল সেদিনের ঘটনাটা এক্সাম হলের ইনস্ট্যান্ট প্রিপারেশন, মানে এক্সাম দেওয়ার সময় যে ইউ অলরেডি মেসড আপ, বা আপনি হয়তো ড্রয়িং এ 35 পাচ্ছেন। গল্পটা কি ছিল আমাদের সাথে শেয়ার করেন। সো আমি যে সময় আপনার কাছে আর্ট গুলো সাবমিট করতাম, আমি সাধারণত মেসেঞ্জার ছবিগুলো আপলোড করতাম। কিন্তু মেসেঞ্জার একটা খারাপ দিক হচ্ছে কি, ওরা যে সময় লেখাটা ডিটেক্ট করে, লেখা বা কোনো ধরনের লাইন আর্ট বা ড্রয়িং ডিটেক্ট করে ওরা আছে না ওটাকে শার্পেন বা ব্লার করে দেয়, যার কারণে আমার লাইনগুলো খুব হালকা আসতো। তো কারেকশনের সময় আপনি হয়তো দেখেন নাই যে লাইনগুলা হালকা আসছে, কিন্তু যে সময় এই রিয়েল লাইফ পেপারটা দেখবেন ডার্ক হইতো লাইনগুলো। তো এই ডার্ক লাইনগুলো আমি দেখলাম যে ছবিতে দিতাম, আমি বুঝলাম যে মেসেঞ্জার দিয়ে তো ছবি তোলা যাবে না, তারপর রিয়াল ক্যামেরা দিয়ে আর কি আমি ছবিগুলো তুলে দিতাম কন্ট্রাস্ট ফ্লো করে, যাতে আর কি ডার্ক লাইনটা দেখা যায়। আপনি আমাকে ডার্ক লাইন নিয়ে বলছেন, লাইনে একটা ফ্লুইডিটি আনতে হবে, একটা মানে সফট লাইন এগুলো আনতে হবে। আমি শেষ পর্যন্ত মানে এটা ভুল করে গেছি। আমার মানে সবচেয়ে বড় ভুল ছিল যে আমি ডার্ক বেশি করে ফেলছি এটা আর কি। কিন্তু ডার্ক থেকে আমি ভাবছিলাম যে আমার লাইনে একটা ফ্লুইডিটি আছে, কিন্তু ওটা ছিল না। যে একটা লাইন এই এই শ্যাডোর মধ্যে অনেক মোটা হবে, কিন্তু এই লাইটের জায়গাটা হালকা হবে, আমি এই জিনিসটা আনতে পারতেছিলাম না। তারপর আর কি ডিউতে এরকম ভুলটা করছি, প্লাস পরীক্ষার সময় এটা আমার প্রথম পরীক্ষা ছিল, তো আমি নার্ভাস ফিল করতেছিলাম। এর জন্য আর কি হয়তো আমার হাত ঘামাইতেছিল, হয়তো এই কারণে আমার এই ইয়াটা হয়তো খারাপ গেছে। কিন্তু কম্পোজিশন সব ঠিক ছিল, মাপ সব ঠিক ছিল, কিন্তু লাইনটা প্রবলেম ছিল, যে লাইনটার কারণে বেশি ডার্ক লাগতেছিল। আমি মানে বাসার মধ্যে কার্টিস পেপার আর কি বুঝতেছিলাম না যে একটা ফ্লুইডিটি আনতে হবে। তো আমি আর কি এরপরে অন্যান্য যারা কিনা চান্স পাইছে ওদের কাজগুলো দেখলাম, ওদের লাইনের ফ্লুইডিটি আসে, প্লাস ওরা HBR 2B যে মানে ম্যাক্সিমাম ডার্কটা যে আছে ওটা ব্যালেন্স করে, খুব পারফেক্ট ব্যালেন্স। আমি ব্যালেন্সটা করতে পারিনি। প্লাস ডাইমেনশন যে দেয়, আমি ডাইমেনশনটাও গাঢ় করে দিতেছিলাম, যার কারণে আমি মানে টার্গেট ছিল যে মানে দেখতে লাইনের মতো হবে, কিন্তু এটা একটা মানে ফ্লুইডিটি থাকবে, একটা ডাইমেনশন। আমি লাইনের মতো দিচ্ছি কিন্তু ডাইমেনশনের মতো দিইনি। এই কারণেই আমার আর কি ব্যাপারটা কি বাদ গেছে। তার মানে এরকম যে আমার এরকম না যে আমাদের লাইনটাকে বেশি বাড়াতে হবে যে একটা শ্যাডোর জায়গায়, কিন্তু আমাদের আরো করতে হবে, কিন্তু সুন্দর একটা লাইনের উইথ থাকে যে এতটুকু সুন্দর করে ঠিক ঠিক করে দিতে হবে। আমার মধ্যে ওরকম আর কি স্কিলটা কখনো হয় নাই, কারণ আমি তো মাত্র 2 মাস প্র্যাকটিস করতেছিলাম। আর আমি এর আগে কাজ করতাম, তো আমি অনেক সময় কি এই কলম দিয়ে আর কি এরকম অনেক ছবি আঁকাই। তো কলম দিয়ে ছবি আঁকার কারণে আমার ওই প্রেশারটা মানে আর কি এখনো ডেভেলপ করতে পারিনি। পেন্সিল দিয়ে যে শুধুমাত্র পেন্সিলের কাজটা আমি কলম দিয়ে করছি, তো কারণ আর কি আমি পেন্সিলের ডার্ক আর এই যে লাইটটা বুঝতেছিলাম না। তো এটা আর কি আমার একেবারে বড় মিস্টেক ছিল, লাইন ডার্ক করা প্লাস এই যে সফট লাইন হার্ড লাইনের ব্যাপারটা না বুঝতে আর কি। এটা খুব ভালো লাগছে যে আপনি ফাইনালি ব্যাপারটা বুঝতে পারছেন, যার ফলে কিন্তু আপনার ফাইনাল পারফরম্যান্সটা আমরা দেখতে পাইলাম আর কি। তো ব্যাপারটা হইতেছে যে ডিয়ার ভিউয়ার্স বা স্টুডেন্ট যারা দেখতেছেন, কমেন্টস বক্সে জানান আপনারা এরকম সমস্যা ফেস করতেছেন কিনা।
আমি মূলত আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি এরকম পার্টিকুলার এরিয়া ফেস করেন সমস্যা, ওটাকে আসলে আগে শুধরে দেন ফার্দার এগোনোটা খুব ভালো উচিত। আমরা আরো অনেক প্ল্যান করতেছি ইন দ্য ফিউচার, আর আমরা আরো দারুণভাবে এফেক্টিভ ওয়েতে আপনাদের জন্য আরো কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, স্মুথ করা যেতে পারে, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এনইউতে এক্সামে আপনি কিভাবে এই জিনিসটাকে আবার সেম সিচুয়েশন সেম প্রবলেম মাথায় ফেলছেন আর কি? এখন আমি যে সময় ডিউতে আমার ডার্ক লাইনের কারণে আমার মানে বাদ পড়ছে, এরপর থেকে আমার মাথায় ঢুকে গেছে ডার্ক করা যাবে না, একেবারে লাইট খুব সফট করে করতে হবে। আমি যে সময় দেখলাম যে সেনে হ্যাঁ সেই 6 পজিশন হয়েছে ডিউতে, আমি ওর আর্ট দেখলাম খুব হালকা, বাট তারপরেও কত সুন্দর করে এক্সিকিউট করেছে। আমি ভাবছি আমি ওর মতো করবো, কিন্তু আমারটার মধ্যে কোনো ডাইমেনশন ছিল না, কোনো গাঢ় ছিল না, মানে একেবারে প্লেন লাইন ছিল এরকম আর কি। তারপর আমি আপনাকে দেখাইলাম আর্ট গুলো করতেছি ডেইলি, তারপর আর কি আপনি বলতেছেন অ্যাডভাইস দিতেছেন যে এটা আর কি একটু সফট লাইন একটু গাঢ় হবে, এদিক দিয়ে লাইন রাখটা ঠিক আছে, একটু ডাইমেনশন হবে। আমি ভয় ডাইমেনশন দিতেছিলাম না, ভাবছি এটা শেড হিসেবে কনসিডার করবে। ওই যে এখন আর কি লাইনে আনতে পারতেছিলাম না এইটা আর কি। তারপর জগন্নাথের এক্সামটা দিলাম, ওএমআর ভুল করার কারণে আমার এমসিকিউ মাত্র 28, কিন্তু আসলে আমার 20 আসার কথা ছিল, কারণ এমসিকিউ এর সিরিয়ালটা 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নপত্র দেওয়া ছিল, কিন্তু এই ওএমআর এ দেওয়া ছিল বাংলার জন্য 1 থেকে 8, ইংরেজির জন্য 1 থেকে 8, আর জিকের জন্য 1 থেকে 8। তো আমি হয়তো জিকেরটা ভেবে আর কি দাগাইছি, আর ইংরেজিটা জিকেতে, না হলে আমার এই দুটো অলওয়েজ ভালো হয়। বাংলাটা ভয় ছিল, কিন্তু বাংলাতে আমার 28 পড়ছে। বাবা, আচ্ছা আচ্ছা। কিন্তু ড্রয়িংটা আমি কম্পোজিশনটা হয়তো ভুল করছি, কারণ আমার পেপারটা এত বড় দিচ্ছে, কিন্তু পাটা ছিল ছোট, ভাবছি যেটা মাঝখানে এনে আর একটু এলিভেট করে এতটুকু দিই, কিন্তু আমার উপরে নিচে এত পর্যন্ত গ্যাপ ছিল, অনেক স্পেস গ্যাপ এটা উপরে নিচে এতটুকু গ্যাপ ছিল, হয়তো এই কারণে আমার ফার্স্ট কম্পোজিশনে বাদ গেছে। কিন্তু এরপরে আমি দেখলাম যে আশেপাশে মানুষ চিত্র আঁকতেছে, মানে শুধু লাইন আর্ট না, রেখা চিত্র আঁকতে বলে না, আমাদেরকে বলছে চিত্র আঁকতে। দেখলাম যে আশেপাশে মানুষ আছে, তো আমি বললাম যে এটা তো আমি এতদিন ধরে লাইন আর্টের স্ট্যান্ডার্ডে করে আসছি, আমি এখানে দেই দেখি কিছু হয় নাকি, কিন্তু লাইন আর্টের স্ট্যান্ডার্ডে দিছি। এই লাইনগুলো মানে আগের মতোই মানে ডার্ক করছি, আবার ডাইমেনশন আবার কম দিছি, যার কারণে এটা পুরোপুরি চিত্র লাগে না, এটা লাইন আর্ট, কিন্তু আর কি ডিউ স্ট্যান্ডার্ডের মতো আর কি লাইন আর্ট ছিল, কিন্তু ওদের মতো এত স্মুথ কাজ হয় নাই। তারপর আমি দেখলাম 24 পেয়েছি, তো তারপর আমার বুঝে আসলো যে আসলে হ্যাঁ ওদেরকে চিত্র করতে বলছে, তো আমাকে চিত্রই করতে হবে, রেখা চিত্র বললে রেখা চিত্র, চিত্র করতে এটা আর কি আমার মানে বুঝে আসছে, যেহেতু আসলে আমার পুরো নিতে মিস্টেক ছিল। তো তারপর কি মানে কমার্স। সো হোয়াটস গোইং অন ইন ফাইনাল রাউন্ড জেইউতে? তারপর কি হলো? হঠাৎ করে আপনি ড্রয়িং এর রেজাল্ট স্কোর পাননি, পেয়েছেন কি? এই ড্রয়িং এর রেজাল্ট আমাকে দেয় নাই, কিন্তু আমি বুঝলাম যে মানে ভালোই রেজাল্ট পাইছি, যার কারণে আর কি আমার এমসিকিউ তে 62 থাকা 62.6 পাওয়া সত্ত্বেও আর কি আমি যেহেতু র্যাঙ্কে উঠতে পারছি, তার মানে বুঝছি ড্রয়িং এ হয়তো অপেক্ষাকৃত ভালো মার্কই আসছে। আপনার কি 100 তে 62 নাকি 80 তে 62? এই 80 তে 62 না, 100 তে 62। তারপর আমি যে সময় জগন্নাথের এক্সামটা দিছি, আমি জানি আমি এক্সাম হলে ভুল করে আসছি এমসিকিউ। আমার আম্মু এমসিকিউ দেখলে খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে যে তুমি এরকম করলা কেন এমসিকিউতে। তো আমি ভাবলাম যে যেহেতু জাহাঙ্গীরনগরের 80টা এমসিকিউ, আর আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এই 19 পাইছি, তার মানে বুঝতে হবে যে আমার এমসিকিউতে অনেক ল্যাকিং আছে। তো আমি মানে একেবারে ধুমায় পড়া শুরু করলাম, যত টপিক আছে আমি কভার করলাম, যে মিউজিক, নাটক, চারুকলা, এই সভ্যতা, এগুলো সবগুলো আমি টপিক আর কি দেখে গেছি অন্তত। কিন্তু এরকম না যে আমি দেখে গেলে হবে না, আমি ধরে রাখছি জাহাঙ্গীরনগরের চান্স পেতে হলে আমার শুধু দেখে যেতে না, সবগুলো আয়ত্ত করতে হবে। তারপর আমি সবগুলো টপিক কভার দিলাম। আমি মনে হয় এতদিনের মধ্যে মাত্র 2-1 বার ড্রয়িং করছি, আর একটা বারো মানে আমি এই ড্রয়িংটা ধরিনি। আমি যে সময় এক্সামটা দিছি, এই যে এমসিকিউ মানে প্রিলিমিনারি এক্সামটা, এরপরে আমি আর কি এই ড্রয়িংটা করা শুরু করলাম। এর আগে আমি ড্রয়িংটা ধরিনি, কারণ আমি এমসিকিউটার মধ্যে অনেক বেশি ফোকাস ছিল। এটা এটা খুব ভালো লাগছে যে যারা চান্স পায় হয়তো তাদের সবার মোটিভেশন একই রকম থাকে। রোমান যে ছেলেটা ফার্স্ট হইছে, তার সাথে আমরা লাস্ট পডকাস্ট রেকর্ড করলাম গত দিন, তো মেবি ও একই কথাই বললো, আর ও একই কনসেপ্টেরই কথা বললো যে ও আগে এমসিকিউ পড়ে দেন ড্রয়িং। বেশ ভালো একটা ব্যাপার যে আপনি এই পয়েন্ট অফ ভিউ সবার উদ্দেশ্যে ধরিয়ে দিলেন। তারপর কি হয়? তো আমি এতদিন ধরে ড্রয়িং না করলেও আমি জগন্নাথে টিকার পরে মানে জগন্নাথের থেকে আর কি মানে পরীক্ষাটা দেওয়ার পরে আমি একটা ড্রয়িং করলাম, যে আপনাকে হয়তো একেবারে লাস্টে দেখাচ্ছিলাম, যে একটা ড্রয়িং লাইন আর্টটা খুব নরমাল, শেডিংটা আর কি বেশি দেই নাই, মানে যে ডাইমেনশনটা বেশি দেই নাই,
তারপর স্ট্যান্ডার্ডে ছিল, একটা স্ট্যান্ডার্ডে ছিল, এটা আমি আর কি এই আমার রুমের মধ্যে টানায় রাখছি। যতবারই আসি দেখি আমি মাথায় ধরে রাখি যে এরকমই একটা এইভাবে ট্রাই স্ট্যান্ডার্ডে করতে হবে। করতে হবে। আমি প্রত্যেকবার আর কি যে ছবিগুলো করি ওগুলো আর কি আপনার কারেকশনের পর ওগুলো ঠিক করে আর কি বাসায় ঝুলাই রাখি, তারপর মেমোরাইজ করি, মানে মাথার মধ্যে ম্যারিনেট করি যেভাবে আমার রাখতে হবে, মানে পরীক্ষার খাতার মধ্যে যত ইমেজটা এরকমই ক্লিন আসে। তো আমি এমসিকিউ গুলো এত পড়ছি, কিন্তু পড়ার সময় আর কি ওরকম ভাবে পড়ি নাই যে এই আমার মানে কভার, মানে এটা আমি একটু পড়লাম এরকম না, যা পারি সেগুলো কভার দিছি। আর ইন্টারেস্টিং। বাংলার ইংরেজি বাংলার ইংরেজির ক্ষেত্রে আমার ইংরেজিটা মানে আমি অনেক সময় না পড়ে এক্সাম দিতে গেছি, ওই সময় কিন্তু ভালো মতো অ্যান্সার করতে পারছি, কারণ ইংরেজিটা আর কি আমি আগে থেকে আর কি পারদর্শী আছি। কিন্তু বাংলাটা আমি ধরে রাখছি যে এই টপিক পারি না ওই টপিকের এমসিকিউ আমি অ্যান্সার করতে পারবো না, কিন্তু বাকিগুলো আমি অ্যান্সার করতে পারবো, তাই ওগুলো আমি একেবারে ঝাঁঝরা করে ফেলছি। যেমন ভেরি আমি নাইস। সমাস পারি না। তো সমাজটা না পারার কারণে আমি বলছি সমাজটা একটা এমসিকিউ বাদ, প্রকৃতি প্রত্যয় একটা এমসিকিউ বাদ। যেহেতু আমার জাহাঙ্গীরনগরের 10টা বাংলা এমসিকিউ আসবে, এইটা বাদ দিয়ে আমি 8টা এমসিকিউ যাতে ফুল অ্যান্সার করতে পারি এরকম করে আর কি আমি বাংলাটা প্রিপারেশন নিচ্ছি। আর জিকে আমি যত পারছি তত আর কি কভার করছি, যে আর্টের সেক্টরের দিক দিয়ে, যে ইন্ডিয়ান আর্টিস্ট, বাংলাদেশি আর্টিস্ট, এই সভ্যতা, বাংলাদেশের সভ্যতা, তারপর এই যে ইন্ডিয়ার সভ্যতা, অজন্তা গুহা, মানে যত টপিক পারছি আমি শুধুমাত্র কভার করছি। আর প্রতীকের মধ্যে যতগুলো আর কি এই আর্ট রিলেটেড নিউজ আছে, আর্ট, মিউজিক, চলচ্চিত্র, অস্কার, এরকম টাইপের যত নিউজ আছে, এন্টারটেইনমেন্ট দিক হলেই আমি ওটা কি এই পড়ে নিছি, এরকম করে আর কি তো এটা নিয়ে গেছি। ফাইনালি মুকুটের মাথায় মুকুট আমরা দেখতে পাচ্ছি, ইমোজি দিয়ে দিব না। তো ঘটনাটা যেটা হইতেছে যে উনি এমসিকিউ নিয়ে অনেক ইনডেপথ কথাবার্তা আমাদের সাথে শেয়ার করলো, কিন্তু আমরা যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে হঠাৎ করে মানুষ যে অনেক বেশি পরিমাণে নার্ভাস হয়ে যায় এক্সাম হলে, এই ব্যাকগ্রাউন্ডে আসলে কি কি টাইপের চিন্তা ভাবনা আসে? আমি মানে যে সময় জাহাঙ্গীরনগর এক্সাম দিতে যাই, মানে প্রিলিমিনারিটা দেখি যে অলরেডি দুই একজন আমাকে চিনে, আমি যে আর্ট ওয়ার্ক আপলোড করি ওখান থেকে আর কি আমাকে চিনে ফেলছে, যে ও তুমি তো গ্রুপে অনেক আর্ট ওয়ার্ক করো, এভাবে চিনে আর কি। তো আমি এমসিকিউ মানে বলতে গেলে আমার বাংলা, ইংরেজি আর জিকে নিয়ে আমার এত বেশি নার্ভাসনেস ছিল না। তো আমি যে সময় একটা প্রশ্ন দেখে বুঝি যে আমি কত পাবো, তারপর আমি যে সময় প্রশ্ন দেখছি দেখে বলছি যে প্রশ্ন অনেক ইজি হয়েছে, এটা আমার থেকে অনেক ভালো ভালো student হয়তো এবার র্যাঙ্কে উঠা যাবে, আমার যত তাড়াতাড়ি সম্ভব 76 কভার 76 করা। হাইয়েস্ট আসছে, হ্যাঁ 76 হাইয়েস্ট আসছে। এটা দেখে আমি ভাবছিলাম যে আমি পরীক্ষাই দিব না, আমি ভাবতেছিলাম যে আমি আমার 25 তারিখে ড্রয়িং পরীক্ষা দিব না, একজন মানে 79 পেয়ে গেছে, আমার পরীক্ষা দিয়ে লাভ আছে, আমার থেকে হয়তো অনেক অনেক ভালো পাইছে, মানে আমি আর কি বুঝতেছিলাম অনেক ইজি হয়েছে এরকম ভাবতেছিলাম। অনেক মানে এমসিকিউ আছে আমি পারতাম, যেমন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত সালে আর কি এই যে চারুকলা এই সাবজেক্টটা যুক্ত হয়, এরকম আর কি সহজ সহজ প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন কি কমন আসে, কিন্তু আমরা আর কি প্রশ্নপত্র দিয়ে দিতে বলছিল আর কি, আমরা তাই ইয়ে করতে পারিনি আর কি, বাকি দিতে পারেন। প্রশ্নগুলো দেখাতে, কিন্তু প্রশ্ন খুবই ইজি আসছিল। আমি কিন্তু সব টপিক কভার করে গেছি, এরপর আর কি আমি বুঝছি যে হ্যাঁ এই এগুলো আর কি অনেক কিছু কমন করছে, আমি হয়তো বেশি নাম্বার পাবো না, কিন্তু আমার মানে টার্গেট ছিল যে আমি অ্যান্সার করি কিন্তু নেগেটিভ মার্কিং যাতে না হয়, এরকম ভাবে যাতে আমি অ্যান্সার না আচ্ছা করি। আচ্ছা। আমি ধরে রাখছি 52টা অ্যান্সার করে গেছি, ধরে রাখছি যে আমার নেগেটিভ মার্কিং কম হবে। তারপর গিয়ে দেখি যে আমার নেগেটিভ মার্কিং 42 থেকে 45 এর মধ্যে আছে, মানে নাম্বারটা কি মেইন নাম্বারটা এমসিকিউ নাম্বারটা 42 থেকে 45 এর মধ্যে আছে। তার মানে বুঝলাম যে আমি আর কি চেষ্টা করছি যে আমি নেগেটিভ মার্কিংটা যাতে আমার বেশি না হয়, তাই যতটুকু কনফার্ম জানি ওটা আর কি দিয়ে নিছি। এরপর আর কি খুব এই ভেবেচিন্তে আর কি বাকিগুলো দাগাইছি, এর বাদে আমি একটা এমসিকিউ আর কি দিইনি। সেম জিনিসটা কি ঢাকাতে করছিলাম, দেখে আমার এমসিকিউ মার্কটা আর কি কাটা কম গেছে, কিন্তু ওটা ভালো করলে আর কি ভালো হতো। কিন্তু তো প্রশ্ন অনেকই, যদি সব টপিক পড়ে যায় তাহলে প্রশ্ন ইজি লাগে, এটা আর কি এক কথা। উনি উনি আসলে এই ব্যাপারটা খুব ভালো বললো, আমরা আরো কিছু বিষয় নিয়ে কভার করব। তার আগে আমি কিছু বলতে চাই যে 3 টাইপের স্পেসিফিক বিষয়ের উপর বেস করে এমসিকিউটা দাগানোটা সবথেকে স্ট্যান্ডার্ড। প্রথমটা হচ্ছে আপনি যতটুকু পারেন তার ভিতরে সীমাবদ্ধ থাকা। ইফ ইউ আর 100% শিওর যে আপনার ওই সবগুলো এমসিকিউ হবে, দেন ইউ উইল গো ফর ইট। আদারওয়াইজ আপনি হচ্ছে ব্লাইন্ড গেম খেলেন, মনে করেন আপনি 80টা কোশ্চেনের 50টা 55টা দাগাইছেন, ওটা মোটামুটি হবে। আপনি আরো 10টা এক্সট্রা দাগান, আপনার ব্লাইন্ড গেমে হয়তো বা 5টা আরো এক্সট্রা কেটে যায়, এরকম টাইপের। আর আরেকটা হচ্ছে যে যারা এভারেজ পড়াশোনা করে তারা সবগুলোই দাগান, দেখা গেছে একটা এভারেজ স্কোর আপনি উঠে গেলেন, ইটস ওকে। কিন্তু প্রথম যে মুকুট যে স্টাইলে গেছে সেটাই হওয়াটা সব থেকে ভালো আসলে। তো
ইংলিশে ভালো আপনি অলরেডি বলতেছিলেন, একটা কনফিডেন্সিয়াল জায়গা আমরা দেখতে পাচ্ছি ইংলিশে আপনার। তো এই যে প্রিভিয়াসলি আপনি এসএসসি থেকে যে ইংলিশে পড়ে আসছেন এই পর্যন্ত, কিভাবে এত ডেভেলপমেন্ট বা স্ট্র্যাটেজিক জায়গাগুলো কি ছিল ইংলিশের? অ্যাডমিশন আপনার জন্য ইংলিশটা এত ইজি লাগছে? কোশ্চেনস আমার মানে ইংরেজির জন্য আসলে ইজি যে রোডটা যে মানে হয়েছে, এটা আসল কারণ হচ্ছে যে আমি ক্যাট কোচিং করছিলাম। তো আমি ক্লাস 7 এ থাকতে আর কি ক্লাস 6 হিসেবে ক্যাট কোচিং করছিলাম। তো ওখানে আর কি ইংরেজিটা আমাকে মানে ঝালাই করে দিছে, মানে এরকম ভাবে ঝালাই করে দিছে যে মানে আমি ভুল যাতে না করি এরকম আর কি। এখন আর কি অনেক কনসেপ্ট ভুলে গেছে, কিন্তু যেগুলো কিনা আমাদের এই একাডেমিক ভাবে আর কি এইচএসসি এসএসসি তে এই যে পরীক্ষা দিতে হয়েছে ওগুলো আর কি সহজে ভুলি নাই। প্রিপারেশন মানে অনেক কঠিন, এটা আর কি পড়ে গেছি। বাকিগুলো আর কি আমার মানে আত্মস্থ হয়ে গেছে যে এটা পারবো না এরকম আর কি। এর জন্য আর পরীক্ষা, কি আর কি আমি শিক্ষা থেকে আর কি এটা কি ভালো করতে পরীক্ষা দিতে দিতে নাকি আপনার ওই অ্যাডভান্স প্র্যাকটিস বা নলেজের কারণে? আমার ওরকম আর কি, আমি মানে অতটাও মানে জিনিয়াস টাইপের না, কিন্তু ওই ছোটকাল থেকে যে আমাকে প্র্যাকটিস করাই দিচ্ছে, যে ক্যাট কোচিং সেন্টারে যে মানে আমাদেরকে খুব হার্ডকোর ভাবে আর কি ইংরেজিটা পড়াইছে একেবারে, এই এক্সেপশন গুলা মানে অনেক ভালোভাবে রুল গুলা মুখস্থ করে দিচ্ছে। তো এর জন্য আর কি এরপর থেকে আর কি ইংরেজি গ্রামার এত বেশি সমস্যা হয় না। ক্যাট কলেজের জন্য তো খুব হায়ার স্ট্যান্ডার্ডের আর কি ইংরেজি হ্যাঁ, ছিল, অনেক যেমন হায়ার আইবিএ। স্ট্যান্ডার্ড, হ্যাঁ, হাই এখানে আর স্ট্যান্ডার্ড কি কোশ্চেনস। একাডেমিক গুলো আছে, কিন্তু একাডেমিক গুলো আর কি একটু কম মানে একটু কম কঠিন আছে, এর জন্য আর কি ওগুলা পারা যায় হ্যাঁ, আসলেই এভাবে। ইংলিশ, এটা আর ইংলিশ কি হ্যাঁ। যেটা আর আপনি কি। আপনি যখন ডিউতে চান্স পাননি বা আপনি জেএনইউ পড়েন না, ওই টাইমে আপনার সাথে আমার কনভারসেশন হচ্ছিল যে আপনি ময়মনসিংহ চারুকলায়ও দেখতেছেন পড়াশোনা করবেন হয়তো ওইখানে, যে এমন সিং না, নারায়ণগঞ্জ বলছিলেন নারায়ণগঞ্জ, মানে সরি নারায়ণগঞ্জ, হ্যাঁ হ্যাঁ। তো ওটার গল্পটা কিরকম ছিল যে আপনি এতটাই ডেডিকেটেড ছিলেন যে ইউ উইল গো টু চারুকলা ইন এনি হাউ এনি সার্কামস্টেন্সেস, উইল স্টাডি দেয়ার অর ওভারঅল অ্যাক্টিভিটিস, আপনি পেইন্টিং নিয়ে পড়তে চান? হোয়াটস গোইং অন, মানে কি মাথায় এত বেশি পুশ করলো যে চারুকলা ছাড়া আর অন্য কিছু না? কারণ আমি দেখলাম যে আমি এখানেই ভালো আছি, যেহেতু আমার একটা ভালো স্কিল আছে, আমি কেন ডেভেলপ করে মানে আর কি একটা ভালো প্ল্যাটফর্ম নিজের জন্য তৈরি না করি। কারণ আমার একটা ভালো স্কিল আছে, এরকম না যে আমি সায়েন্সে খুব ভালো বা অন্যান্য সাবজেক্টে বেশি ভালো, কিন্তু আমি দেখলাম যে আমার একটা ভালো স্কিল আছে, আমি এটা কাজে লাগাতে পারলে অনেক ভালো কিছু করতে পারবো ফিউচারে। কেন আমি এটা করবো না? এর জন্য চারুকলার জন্য আর কি শেষ দিক দিয়ে অনেক উঠে পড়ে লাগছিলাম যে আমার কিছু একটা করতেই হবে, এই অন্তত একটা মানে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অধিভুক্ত একটা ইসের মধ্যে যেতে হবে, আর্ট কলেজ যেতে হবে, এরকম আর কি চিন্তা আপনি করছিলাম। আপনি যে প্রতিষ্ঠানে এখন স্টুডেন্ট আছেন সেই প্রতিষ্ঠানে অনেক তাওড়া তাওড়া টিচার আছে, তারাও খুবই ইন্টারন্যাশনাল মানের। একই সাথে হচ্ছে এটার পরিবেশ এনভায়রনমেন্ট, আপনি লাইক অনেক কিছু শিখতে পারবেন। ইফ ইউ ইউটিলাইজ ওভারঅল ইউর অ্যাক্টিভিটিস এন্ড স্কিল, দেন ইউ উইল অ্যাচিভ হিউজ, নো বাউন্ডারি, ইন্টারন্যাশনাল লেভেলে পারবেন আপনি। আপনাদেরই একজন সিনিয়র আছেন, যিনি হচ্ছে ইরাসমাস স্কলারশিপ নিয়ে অ্যানিমেশনের উপর পড়াশোনা করতেছেন। আমি জানি না আপনি জানেন কিনা, জানি না। আপনি উনিও অনেক বড় মাপেরই একজন, সোশ্যাল মিডিয়ায় ওনার 1 লাখ প্লাস ফেসবুকে ইয়ে আছে, ফলোয়ার আছে। সো আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে আর কি, কিন্তু উনি অনেক ভালো কাজ করেন। উনি হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলেই থাকেন। সো এই তো, আরো অনেক ভালো ভালো মানুষজন আছেন, আরো অনেক একটা সিচুয়েশন থাকে অ্যাডমিশন টেস্টে ওভারঅল জায়গায়, ফ্যামিলি ইনফ্লুয়েন্স, নেগেটিভ আর পজিটিভ ওয়েতে কিভাবে কি করবেন না করবেন। তো ওই মুহূর্তে লাইক আপনার সিচুয়েশনটা আসলে কেমন ছিল? আমি লাইক দেখতেছিলাম যে আপনি অনেক বেশি ভেঙে পড়ে যাচ্ছেন, মেন্টালি অনেক স্ট্রেসফুল আছেন, মাইন্ডফুল স্পেসে নাই, প্রতিনিয়ত অনেক নেগেটিভ বিষয় আপনাকে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করতেছে। ফর দ্যাট রিজন ইউ আর নট ইনসাইড ইউ। সো কেমন হয় ওই ফিলিংস গুলো ওই টাইমে, যে আসলে কিভাবে নিজেকে ঠিক রেখে আবার এক্সাম দাও, আবার আরেক অ্যাটেম্প যাওয়া, বিরক্ত, এটা সেটা কিভাবে ম্যানেজ করেন নিজেকে? একজন অ্যাডমিশন স্টুডেন্ট ওই সিচুয়েশনটা কিভাবে ফিল করে? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ওভারঅল থিংস? তো আমি মানে বলতে চাচ্ছি যে সবাই কিন্তু স্ট্রং না, মানে সবাই কিন্তু এত মানে হুম, কষ্ট আর কি সামলায় রাখার স্ট্রং এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি। যেমন একটা শুনতো যে তার বাবা মা খুব এই অবজেক্ট দিতেছে যে এই চারুকলায় পড়ে না, চারুকলায় কি কি করবা, এরকম আর কি অনেক কথা। তুমি যে সময় বেলায় বেলায় শুনবা প্রতি 2-3 ঘন্টা পরে পরে, একটা ফ্রেন্ড কিন্তু ইমিডিয়েটলি রাস্তা চেঞ্জ করে ফেলবে। কিন্তু এক্স্যাক্টলি আমার এক্স্যাক্টলি। অনেক আগে থেকে এরকম আর কি এক্সপিরিয়েন্স ছিল যে আমি ছোটকালে আর কি ক্যাট কোচিং সেন্টারে ছিলাম, ওখানে কিন্তু খুব বাজেভাবে মেন্টাল প্রেশার দেওয়ার পরে আমি আর কি মানে এক প্রকার ভাবে ট্রমাটাইজড হয়ে যায়, যে মানুষ এরপর থেকে আমার কথা মানে আর কারো কথা গায়ে লাগে না, যে সময় কিনা আমি একটা কাজ করতেছি আমার কারো কথা গায়ে লাগে না। এরকম করে আর কি যে সময় বড় হইতেছি ইন্টারনেটের এক্সপোজারের কারণেও আর কি এরকম আর কি
এই কথা গায়ে লাগে না এরকম একটা ডোন্ট কেয়ার ভাব আর কি তৈরি হয়ে গেছে। ইন্টারনেট তো এক্সপোজার মানে আমি বুঝলাম না, হোয়াট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড ইন্টারনেট এক্সপোজার? সোশ্যাল মিডিয়াতে যখন একজন বলে যে আপনি আপনি কমলা পছন্দ করেন কিন্তু আপনি বললেন যে না আমি আপেল পছন্দ করি, এই শুধুমাত্র এতটুকুটা মানে অন্য ভিন্ন রকম ভয়েস, এই যে মানে এরকম অপিনিয়ন ভয়েস করার কারণে যে মানুষ অনেক কিছু বলে না, তো একসময় বুঝেন যে আপনি এই প্লেস থেকে আর কি মোরালি রং না, তার মানে আপনার কষ্ট পাওয়া কেন উচিত। তো আমি কেয়ার করিনি, এরকম আর কি একটা So সিচুয়েশন you ছিল। learned so many thing about social media, এরকম কি? হ্যাঁ ওকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আর কি যে যেভাবে ইউজ করে সে সেভাবেই আর কি এফেক্টেড হয়। সো এরপর থেকে আর কি মানে ডোন্ট কেয়ার ভাবটা মানে এই বিল্ড আপ হয়েছে। তো আমি এই সময় দেখছি যে মানে মানুষকে দেখতেছি যে আপনার পডকাস্ট দেখছি, আমি অন্য মানুষদেরকে কথা বলতে দেখছি যে ওনারা বলতেছে যে স্টে স্ট্রং, তোমার আর কি কারো কথা কানে দেওয়া লাগবে না, যে যে সময় কিনা তুমি একটা গোল সেট করো, তুমি যেহেতু জানো তুমি এই জায়গা থেকে ভুল না, আর তুমি শিওরলি জানো যে তুমি এখানে আর কি ভালো কিছু একটা করতে পারবা, সেহেতু তুমি কেন অন্যদের আর কি কথা কানে নিবা যে এই এটা খারাপ, এটা এরকম, এটা সেরকম। তুমি জানো মানে ব্যাপারটা আর কি এত খারাপ না, তুমি যদি এটা আর কি ভালোভাবে আর কি প্রয়োগ করতে পারো। এর জন্য আর কি আমি এক সময় অ্যাডমিশনটা শুরু করি। তো আমি যে সময় এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলি এরপরে থেকে আর কি আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করি, কিন্তু আমি বুঝতেছিলাম যে এটা আমার ক্যাপাবিলিটির মধ্যে ছিল না। এই 10 মাসের মধ্যে রিয়ালাইজ করলাম। তারপর আমি ভার্সিটি তে শিফট করি, তারপর পড়াশোনা যে করতে আমি দেখতেছি যে আমি আসলে পারতেছি না, মানে একেবারেই পারতেছি না, কিন্তু আর কি আমার মন খারাপ লাগতেছিল, যে ডিপ্রেস লাগতেছে, তো অঙ্ক করতেছি আমার খারাপ লাগতেছে। তারপর আমি ভাবলাম যে আমি চারুকলার জন্য আর কি মনোনিবেশ করি। তারপর অনেক ঘাটাঘাটি করার পর নভেম্বরের এই শুরুর দিক দিয়ে আপনার কোর্সে জয়েন করি। এরপর থেকে আর কি আমি আম্মুকে ইস্যু বলতাম না, সকালে আমি অঙ্ক করতাম, রাত্রেবেলা আর কি ড্রয়িং এর প্র্যাকটিসটা করতাম, সেটা আর কি লুকায় রাখতাম। আমি একেবারে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার 15 বা 10 দিন আগে আর কি আমি সামনাসামনি আর্ট করা শুরু করি, যাতে আর কি রুমের মধ্যে দেখতে আম্মু যে আমি আর্ট করতেছি, এরকম আর কি। মানে এর আগে কি খুব লুকা লুকা আর্ট করতে হতো। তো এরকম করে আস্তে আস্তে প্রবলটা বাড়াই যাচ্ছে। পরীক্ষায় তো প্রস্তুতি তো নিতেছে, অ্যাডমিশনের প্রস্তুতি তো নিতেছে, এত লুকাচুপি কিসের এক্স্যাক্টলি? তারপর থেকে আর কি এরকম ওপেন করতাম। তারপর আর কি দেখলাম যে ভালোভাবে নিতেছে না, তো আর কি এরকম অনেক কথা শুনতাম। তো কথা শুনতে মানে কথা শোনার কারণে আর কি আমি করতাম কি, আমার মানে 6 তলায় যে গেস্ট রুম আছে, যেটা আর কি গেস্ট রুম, তো গেস্ট রুমে এসে পড়াশোনা করতাম ম্যাক্সিমাম টাইম, নিচে যাইতামই না। সেই সকালে উঠে গেস্ট রুমে আসতাম, আবার খাওয়ার সময় যেতাম, আবার রাত্রেবেলা এসে পড়তাম, কিন্তু রাত্রেবেলা স্টে করতে দিত না এত সহজে, তো আর কি থাকতাম। কিন্তু ইনডিরেক্টলি ফাইনান্সিয়ালি কিন্তু পরে আম্মু আব্বু আর কি বুঝতে যে ডেডিকেশন আছে, সাপোর্ট করি, তো আর কি আমার আম্মু আব্বু কথা শোনাইতো, বাট ফাইনান্সিয়ালি বাকি মানে যে যাতায়াতের দুইটা সাপোর্ট কথা সবগুলো শোনায়, দিচ্ছে। দুইটা কথা শোনায় সাপোর্ট করতেছে এরকম কিছু? হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এই যে ডিউতে প্রথম এক্সামটা আর কি রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে তো আব্বু তো ভাবতেছে আমার কনফার্ম, আমি যদি এইভাবে মানে এইভাবে যদি আমি পড়াশোনা করতাম মেডিকেলের জন্য তাহলে আমি অনেক চান্স পেয়ে যেতাম। আব্বু এটা ভাবতেছিল, কিন্তু আমার মানে পরিশ্রম এনাফ ছিল না। আমি যে জাহাঙ্গীরনগরের জন্য যে পরিশ্রমটা দিছি, এই যে জগন্নাথের মানে এক্সামটা পরে, এটাই হয়তো আমার মানে সর্বোচ্চ সর্বোচ্চ ছিল। চেষ্টা, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা একেবারে সর্বোচ্চ ছিল যে হ্যাঁ, এবার মানে আর কি করা যাবে না, এটাই আমার লাস্ট চান্স, আর এবার না হইলে আর কোনোদিন হবে না, এরকম করে আর কি করছি। কিন্তু টিউ আর জগন্নাথের জন্য আর কি এত বেশি প্রেশারটা ছিল না। আমি পড়তেছি মানে লস্ট ছিলাম যে আমি কোন ডিরেকশনে যাইতেছি, যে আমি কি ঠিক ডিরেকশনে পড়তেছি নাকি পড়তেছি না, এরকম আর কি আচ্ছা সিচুয়েশন ছিল। মানে খুব নতুন টাইপের আর কি ছিল। তো যদি আমি আরো যদি আগে প্রিপারেশন নিতাম আর মেন্টালি প্রিপেয়ার থাকতাম তাহলে আর কি ভালো মতো আর কি ডিল করতে পারতাম। তো এই যে আস্তে আস্তে আর কি বিল্ড হয়েছে যে মানে ফাইনালি সাহসটা যে আমি মানে এরকম স্থির করে রাখতাম যে পরের বছর আমি এই বছর চান্স না পাইলে আমি পরের বছর জাবিতে দিব, কিন্তু পরীক্ষার ঢোকার কয়েক মিনিট আগে আর কি মাথায় মনস্থির করে নিছি যে আজকে এমন ভাবে পরীক্ষা দিই যাতে আর কি আমার জাবিতে সেকেন্ড টাইম না দেওয়া লাগে, এরকম করে আর কি আমি ঢুকছিলাম এক্সাম হলে। খুবই ভালো একটা ব্যাপার আর তো খুবই দারুণ একটা ইফেক্টিভ বিষয় আসলে। হ্যাঁ, তো বাসা থেকে যে প্রেসার দিছে সবসময়, বা যেই মেন্টালি ট্রমাটাইজ আপনি ছিলেন, তো তখন কি মনে হয়েছে যে কি করা উচিত এখন? আসলে সব কি ছেড়ে ছুড়ে দিবেন নাকি এটাই স্ট্রেট এড়িয়ে যাওয়া? মানে ছিলাম যে এই জাহাঙ্গীরনগর এক্সামটা আছে, আর একটাই এক্সাম দিয়ে এরপর আর এত কষ্ট করা লাগবে না, এরপরে আচ্ছা আবার সায়েন্সের পড়া ধরা শুরু করবো, আচ্ছা। এরপরে আবার এই ন্যাশনালের জন্য আর কি পড়া শুরু করবো। একটু চেষ্টা করি, আর কয়েকটা দিন পরে আর কি তোমার সব কষ্ট চলে যাবে। তো আচ্ছা জাহাঙ্গীরনগর এক্সাম দেওয়ার পরে সব শান্তি,
বাসার মধ্যে সবাই বলতেছে এবারে ন্যাশনালে পড়াবো, গুচ্ছ অনেক দূর, কিভাবে দেই। তো আর কি ন্যাশনালের জন্য আর কি প্রিপারেশন নিতেছিলাম, নিয়ারেস্ট এই যে কলেজের জন্য। তারপর সাত পড়তেছি, কলেজ। এরপরে মানে সব মানে ফাইনালি ৭ কলেজের অ্যাপ্লিকেশন হয়তো দেয়নি। আমি মনে করতে পারবো ৭ কলেজ না, আমার আর কি এই সরকারি কলেজগুলো আছে না, যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ওখানে আর কি আমি অ্যাডমিশন দিতাম। কারণ গুচ্ছ খুব দূর হয়ে যায় আর কি, এর জন্য আর কি দিতে পারতেছি না। জগন্নাথ আর কুমিল্লা ইউনিভার্সিটি তো মানে সারা হয়ে গেছিল, এর জন্য আর কি আমার মানে হোম টাউন কুমিল্লা, তো আর কি ভাবতেছিলাম যে কুমিল্লা থেকে আর কি নিয়ে এসে করতে পারবো নাকি। পরে জানলাম যে কুমিল্লায় হল নাই, কিভাবে দেই। এবার সাস্টো গুচ্ছ থেকে বের হয়ে গেছিল, ওখানে কি আমার আপু পড়ে। তো সাস্টের জন্য আলাদা এক্সাম দিতাম, কিন্তু আর কি 25 তারিখে এক্সামটা দেওয়ার পর আমার 28 তারিখে এক্সাম দেওয়ার আর কি এনার্জিটা হয় নাই, যে একসাথে আমি ইংরেজি মানে এই যে ম্যাথ করবো, আবার আর্কিটেকচার জন্য ড্রয়িং ও করবো, কিভাবে করবো আমি নাই দিই। এর উপর আমার আপু একটা অসুস্থ ছিল, তাই কি আমি যেতে পারিনি। তো এরপরে আমি সায়েন্সে পড়া শুরু করি। বাসায় সবকিছু শান্ত ছিল। ফাইনালি পড়তেছি সায়েন্সের শান্তি মতো, এই কোয়েশ্চেন ব্যাংক আর কি খুঁজে কভার আপ করতেছি টপিক গুলা, খুব শান্তশিষ্ট চলতেছে। মানে জাহাঙ্গীরনগরের পরীক্ষার দিনটার আগ পর্যন্ত যে মানে একটা মানে স্টিম রোলার গেছে, যে মানে ইসে মানে খুব মানে প্যারায় ছিলাম যে শেষ হবে কবে, এরকম আর কি আমার ফ্যামিলি আর কি ভাবতেছে যে শেষ হলে আর কি ন্যাশনাল পড়াটা ধরবো, এরকম আর কি সিচুয়েশন। তো আর কি আমি মানে চেষ্টা করতেছিলাম যে মানে ভালো কিছু একটা করি যাতে আমার একটা পজিশন হয়, এরকম আর কি চেষ্টা করতেছিলাম। কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য আর কি সবচেয়ে বেশি আর কি চেষ্টা করছি। খুবই তো ভালো, সাথে কি খুবই ভালো একটা ব্যাপার যে মুকুট হচ্ছে আমাদের তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। সো আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিন আমাদের পডকাস্টটি কেমন লাগছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ উইল আস্ক মি ইন কমেন্ট বক্স, আমরা ট্রাই করবো পরবর্তী রিপ্লাই দেওয়ার জন্য। মুকুটের ব্যাকগ্রাউন্ড স্পেস হচ্ছে উনি সায়েন্স থেকে ক্যারেট থেকে পড়াশোনা করে এসএসসি এইচএসসি থেকে সায়েন্স থেকে ভালো ফিল না করে চারুকলা এসে এখন ফাইনালি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলার একজন সফলতম ক্যাট স্টুডেন্ট। করছি, বাট আমি আর কি পরে গিয়ে ক্যাট পর্যায়ে আর কি মেডিকেলে টিকি নাই আমি। হ্যাঁ, ক্যাডেট কোচিং এর কথাই বললাম আর কি, এক্স্যাক্টলি। তো অ্যাডমিশনের সময় আসলে অনেক বেশি মেন্টাল গ্যাম্বলিং হয় ফ্যামিলির সাথে স্টুডেন্টের। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ এত বেশি ইঞ্জিনিয়ার আর ডাক্তার প্রডিউস করতেছে, ফ্যামিলি থেকে সবাই চায় আমার ছেলে বা আমার মেয়ে ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হয়ে যাক, কিন্তু বাংলাদেশে এত মানে এত বেশি পরিমাণে ল্যাকিংস রয়ে গেছে এক্সপেরিমেন্টাল এরিয়া বা প্রফেশনাল এরিয়া বা এন্টারপ্রেনিউর লিডারশিপ এরিয়া। কেন, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে বাবা মার মাথায় এই পোকাটা কোথায় থেকে আসলো আসলে স্টিল নাও? আমার মনে হয় কি বাবা মারা চায় যে আমরা মানে সাকসেসফুল হই, বা মানে একেবারে মানে দিন শেষে যে আমরা মানে স্টেবল ভাবে আর কি থাকি। তো বাংলাদেশে আর কি স্টেবল ভাবে থাকার একটাই শর্ত হচ্ছে যে তোমাকে অনেক ধনী হতে হবে, বা একটা ভালো স্ট্যাটাস থাকতে হবে। তো আচ্ছা, এডুকেশনাল স্ট্যাটাস আর কি ভালো আর কি মানে হাই ভাবে ধরা হয়, এর জন্য আর কি আমাদের বাবা মারা চায় যে ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, তুমি এই ভালো কাজ করতে পারবা, তোমার ভালো একটা ফিউচার আছে, তোমার মানে সব দিক দিয়ে আর কি ভালো যে সময় তুমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাক্তার হতে চায় না বা যে ইঞ্জিনিয়ার হতে চায় না, সে যদি এই প্রফেশনে ঢুকে একেবারে মানে এই স্টাক আপ হয়ে থাকে, তাহলে কিরকম হবে। যে একজনের ডাক্তার হওয়ার পিওরলি ইচ্ছা ছিল না, সে এত বছর ধরে মেডিকেলে পড়লো, যে একটা বছর মেডিকেলে পড়লো, চান্স পাইলো না, তো বাবা মা থেকে অনেক কথা শুনে। আর যদি চান্সও পায়, সে মেডিকেল ফিল্ডে থেকে সারা জীবন ধরে যদি চাকরি করে, তার মনে কিন্তু একটা মানে মানে ইচ্ছাটা হচ্ছে মেইন। এখন যেই সব কি আসলে ইচ্ছা আছে, যেসব ইঞ্জিনিয়ারদের আসলে ইচ্ছা আছে, তারা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তার ইঞ্জিনিয়ার ওদের কিন্তু আর কি এরকম মানে এই চেষ্টাটা নাই। হয়তো ইউনিভার্সিটির সময় আর কি ওই ইচ্ছাটা আর কি খুব প্রবল ওঠে, কিন্তু পরে গিয়ে আর কি ওই ইচ্ছাটা আর কি সবার মধ্যে থাকে না। তো যাদের আর কি আসলে ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে যে কোনো ফিল্ডে আর কি পারফেকশন আর কি অ্যাচিভ করা যায়। এর জন্য আর কি যারা ডাক্তার মানে আসলেই হয়, যারা কিনা ইঞ্জিনিয়ার আসলেই হয় মনের দিক থেকে, যে মানে হ্যাঁ আমি ফাইনালি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমি একটা চেঞ্জ করতে পারবো, তারা সাকসেসফুল হয়। আদারওয়াইজ যারা কিনা বাবা মার প্রেশারে আর কি এরকম ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, তাদের কিন্তু মনে একটা মানে এই ক্ষোভ থাকে যে আমি খুব না মানে একটা আফসোস থাকে যে আমি এটা হইতে চেয়েছিলাম কিন্তু আমি এটা হইলাম, ওরকম আর কি খারাপ লাগে। কিন্তু আফটার অল তারা তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, তো আর কি তারা আর কি ওরকম ফিল্ডটা আর কি পরে অ্যাচিভ করতে পারে, কিন্তু ব্যস্ততার কারণে হয় না। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার করা খুবই মহৎ জব, যে এই তুমি ইঞ্জিনিয়ার হইতেছো, তুমি ডাক্তার হইতেছো, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইচ্ছা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি একটা চেঞ্জ করা যায় এটা আর কি। কিন্তু আমার তো সেই ইচ্ছাটা ছিল না যে আমি ডাক্তার যে হব, আমি জানি আমার ক্যাপাবিলিটি নাই, আমার ওরকম মেধা নাই,
কিন্তু আমার চারুকলার মধ্যে আমার স্কিল অনেক ভালো, আমি কেন এখানে আর কি না করি, আমার এখানে আর কি দেওয়ার ইচ্ছা। আমার আম্মু আমাকে বলছিল যে আমার এবার জাবিতে না হলে আমাকে পরের বছর মেডিকেলে পড়াবে, এরকম আর কি প্ল্যান করছিল। কিন্তু আমি বলতেছিলাম যে আমার ইচ্ছা নাই, আমি কিভাবে করব। ইচ্ছাটা যদি না থাকে তাহলে ডাক্তার হয়ে লাভ কি? তোমার তো মানুষের হেল্প করার ইচ্ছা থাকতে হবে, এটা আর কি, ইচ্ছা ছাড়া তো উপায় নেই। এক্স্যাক্টলি সেটা ঠিক আছে, ইচ্ছা ছাড়া উপায় নেই। কিন্তু যখন কোনো কিছুর সাথে টাকা জোর তো বলেন। আমি আমার মানে ক্যাপাবিলিটি জানো, আমার ডাক্তার হওয়ার ক্যাপাবিলিটি নাই। মানে আমি জানি যে আমি মানে ডাক্তার হওয়ার মতো ব্রিলিয়েন্ট না, কিন্তু আর্টিস্ট হওয়ার মতো যথেষ্ট এই মানে যে এই ক্ষমতা আছে আমার, তো আমি আর্টিস্ট হই এরকম আর কি। আমি যে মানে এরকম ভাবি নাই যে আমি আমার সব এক্সপেকটেশন ছাড়া আমি ডাক্তার হব, এরকম না। আসলে মানে ওরকম যে যে একটা ইচ্ছা থাকে না যে আমি মানুষকে হেল্প করব, আমি একটা ডাক্তার হব, এই ইচ্ছাটা আর কি থাকতে হবে, কিন্তু আমার মধ্যে ওটা নাই, আমি এটা বুঝাইতে পারি না। এটা আর কি খুব আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং আসলে ব্যাপার যে আপনি খুব ভালোভাবে একটা জিনিসকে এক্সপ্লেইন করেছেন, অনেক ভালো গুছিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে। হয়তোবা ব্যাপারটা হচ্ছে এরকম না যে লাইফে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সো আমার এডুকেশনাল স্ট্যাটাস অনেক হাই। ব্যাপারটা হইতেছে যে এটা আপনাকে পুশ করে নিয়ে যেতে হবে, আপনি ইন লাস্ট সার্কমস্টেন্সেস আপনি কোথায় বর্তমানে এক্সিস্ট করতেছেন ইন আওয়ার সিচুয়েশন ইন আওয়ার লাইফ। এটাও সেম কোথায় আমরা খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তো এইটা এরকম না যে আমি খুলনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি সো লাইক আই এম সামথিং এলস। আমি কতটা ইম্প্যাক্ট রাখতেছি এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এখানে, ঠিক আছে? তো যারা 2000 সালের পরে জন্ম নিছে বা আমরা যাদের ক্ষেত্রে এরকম দেখি তারা একটু ডিফারেন্ট ইন দ্যাট ইরা অফ সোশ্যাল নেটওয়ার্ক। তো ওই সকল জায়গার দিক থেকে আসলে অনেক চেঞ্জেস আছে, অনেক নতুন অ্যাডভান্টেজ আছে, অনেক নতুন নতুন ব্যাপার বিষয় আছে। কিন্তু তারপরেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে যে নিজের একটা মোটিভেশন রাখা ইন পজিটিভ ওয়ে। সো ওই সকল জায়গার দিক থেকে আমরা সকল বাবা মার কাছেই প্রার্থনা করব যেন তারা তাদের ছেলে মেয়েদের কথাটা শুনুক। সো ইটস নট লাইক যে লাইফে যেই প্রফেশনাল এরিয়াটা তৈরি হয়নি বর্তমান হিস্ট্রি বা পৃথিবীতে ইন লাস্ট 200 ইয়ার্স বা 400 ইয়ার্স পৃথিবীতে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে যে ওইখানে কোনো প্রফেশনালিস্টের কোনো ভাত নাই বা তার ইনকাম করার কোনো টাকা নাই বা সে কিছু করতে পারে না। ইটস নট লাইক দ্যাট। আমি রিসেন্টলি এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছি, ওই ভাইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে 3rd ইয়ারে ফেল করে, পরে হচ্ছে সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মানে ঢাকায় যেটা আছে সেখান থেকে হচ্ছে ফিল্মের উপর পড়াশোনা করে। এখন উনি ইউএসএ তে মাস্টার্স করতেছে ফিল্মের উপরে। আর এট দ্য সেম টাইম হচ্ছে উনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আছে। সো আলটিমেটলি একটা দারুণ একটা ব্যাপার। তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে যে কিভাবে কে কি করবে। তো লাইক আপনি সরকারি ইউনিভার্সিটি ডিউতে পড়তেছেন অথচ ফেল করতেছেন, পরে প্রাইভেটে এসে পড়ে পরে বিদেশে গিয়ে নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করেছেন। সো ইটস অল অ্যাবাউট ইউর কনফিডেন্ট, ইটস অল অ্যাবাউট ইউর নলেজ। সো এটা আসলে আপনার উপরই ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা অনেক ডিপ ডাইভিং কথাবার্তা বললাম। সো আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি পডকাস্টে। সো আপনার যদি নতুনের উদ্দেশ্যে কিছু বলার থাকে you will reply, আপনি বলতে পারেন জি। any kind of information you want to like to share, your experience or any kind of things যারা নতুনরা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি করতে পারেন। তো যারা কিনা এই বছর পরীক্ষা দিবা, মানে এই 2025-26 এই সালের সেশনে হয়তো এই যে স্টুডেন্টরা সেশনে, তো যারা কি এবার এইচএসসি কমপ্লিট করে কি জয়েন করবা, প্রথমত ড্রয়িংটাকে 100% কারেক্ট করে তারপর আর কি তোমরা এক্সামের জন্য বসবে। 100% কারেক্ট করার আগ পর্যন্ত মানে তুমি যে সময় রাত্রেবেলা মানে পরীক্ষার আগে রাত্রেবেলা তুমি একটা মিস্টেক মানে ভাবতেছো যে একটা কিছু কিছু হইতে পারে, তুমি তোমার মেন্টরের সাথে বা কোনো একটা বড় আপুর সাথে 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 যোগাযোগ করবা, ড্রয়িংটা 100% ঠিক করে যাবা। আর দ্বিতীয়ত এমসিকিউ, যেহেতু এই চারুকলাটা মানে এই কিছুটা সার্টেন আবার কিছুটা না, তাই আর কি তোমার যতটুকু সম্ভব এন্টারটেইনমেন্ট আর এই ক্রিয়েটিভ ওয়ার্কের মানে যত ফিল্ড আছে এগুলো আর কি পড়ে যাবা। কারণ তুমি কভার করে গেলেও তুমি যে সময় মানে একটু হইলেও তোমার এই যে এই ফটোগ্রাফিক মেমোরি থেকে আর কি কিছু এই কোশ্চেন মনে থাকবো, তখন আর কি তুমি যে সময় প্রশ্নটা দেখবা তখন আর কি তোমার মনে থাকবো এই আমি তো এই টপিক থেকে পড়ছি, তো আর কি থাকবো। তো এটা হচ্ছে 1 নাম্বার, সব ফিল্ড কভার করে যাবা এমসিকিউর জন্য। কারণ এই চারুকলারটা কি কোনো যে মানে সিলেবাস নেই এরকম মানে নির্দিষ্ট করে। 2 নাম্বার হচ্ছে ড্রয়িংটা 100% ঠিক করে যাবা। তোমার যদি মানে গার্ডস তোমার যদি মানে ভিতরে যে বলে থাকে যে তোমার এখানে একটু ভুল হইতেছে, তুমি সাথে সাথে মেন্টরের সাথে যোগাযোগ করবা যে এটা ঠিক করতে হবে। আর 3,
তোমার মেন্টরের কথার আশেপাশে কিন্তু তুমি কোনো মানে হেরফের করতে চাও না, যে সময় তোমাকে বলে যে একটা লাইন এরকম সুন্দরভাবে দিতে হবে, তুমি ওভাবে প্র্যাকটিস করবা। মানে ওনারা তো জানে যে চারকোনা স্ট্যান্ডার্ডের আর্টটা কি, তো তুমি আর কি তোমার নিজের ওরকম কিছু অ্যাড করতে যান, যদি সেটা আর কি তোমার এই যদি সেটা আর কি অ্যাকসেপ্টেড আর্ট স্টাইল না হয়। যেমন আমি যে করতাম, তো আমার একটা নির্দিষ্ট আর্ট স্টাইল ছিল, তো ওটা আর কি ওটা অ্যাডাপ্ট করার সাথে আর কি আমার চারকোনা স্ট্যান্ডার্ডটা অ্যাডাপ্ট করতে হচ্ছে, যার কারণে আর কি আমার আর্টের মধ্যে একটা ভিন্নতা দেখা গেছে বা বোঝা যায় যেটা আমি আর্ট করছি, তার কারণে আর কি আমার আর্টটা কি চারকোনা স্ট্যান্ডার্ড আর কি বোঝা যাচ্ছে, হ্যাঁ চারকোনা স্ট্যান্ডার্ডও আছে, এটা আর কি তোমার আঁকা বোঝা যায়, এরকম করে আর কি করতে হবে। আগে বেশি কিন্তু কোনো এই অল্টার করা যাবে না। আর 3 নাম্বার হচ্ছে যে গাঢ় মানে লাইন গাঢ় তো করাই যাবে না, একেবারেই গাঢ় করা যাবে না, স্কেচ করা যাবে না। ডাইমেনশন এরকম ভাবে দিতে হবে যাতে কিনা আর কি মনে হয় যেটা ডাইমেনশন প্লাস এটা বোঝা যেটা লাইন স্কেচ না। আর 4 নাম্বার হচ্ছে যে স্ট্রং থাকতে হবে। এটা এরকম না যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এটা মেডিকেল প্রিপারেশন, এটা ভার্সিটি প্রিপারেশন, প্রিপারেশন, যে তোমার আম্মু আব্বু প্রচুর সাপোর্ট দিয়ে যেতেছে, এটা একটা মানে এটা আর কি একটা লটারি গেমের মতো, যে তোমার মানে আগাইতে হবে। তুমি জানো যে এখানে সিট সংখ্যা কম, তোমার ওরকম স্ট্যান্ডার্ডে পড়তে হবে, তার মানে তোমার ওরকম সাহস ওরকম কনফিডেন্স নিয়ে আর কি পরীক্ষা দিতে হবে। এরকম না যে তুমি একটু হেলা ফেলা পরীক্ষা দিলে, এরকম না। সাধারণত যেহেতু তুমি যখন মেন টার্গেট ধরছো, তোমার আগে থেকে মাথা সেট করে নিতে হবে, এখানে টানা ঘুষা শুনবা, এখানে কথা তুমি শুনবা, কিন্তু তুমি তোমার নিজের কাছে আর কি মানে ঠিক থাকবা, যে মানে কারো কথা শোনা যাবে না, আমি যেখানে আগাইতেছি সেখানে আর কি আমি আগাই যাই, যাতে আর কি সুন্দরভাবে এক্সামটা দিতে পারবে। স্ট্রং থাকতে হবে, মানে অনেক স্ট্রং থাকতে হবে, মানে তোমার ক্যাপাবিলিটির বাইরে। তুমি যে সময় তোমাকে আমার মনে হইছে যে তুমি মানে থাকতে চাও না দুনিয়ায়, এরকম করতে চাও না, তোমাকে থামাই হবে নিজেকে, এরকম করে আর কি থাকতে হবে, মানে কোনোভাবে গিভ আপ। Very এরকম interesting. আর কি এরকম। Any more information you would like to share? আর কিছু? No, very nice. তো আমরা আর কিছু শর্ট কিছু কোশ্চেন্স করি। আপনার টোটাল কতটা এক্সপেন্সেস যায় এই পর্যন্ত অ্যাডমিশন টেস্টে, ফর্ম ফিল আপ, ভর্তি হওয়া, কোর্স নেওয়া, যাতায়াত সব মিলে কত টাকা খরচ করেছেন সায়েন্স থেকে? শুধুমাত্র চারুকলাটা ধরবো নাকি পুরো ওভারঅল ইন টোটাল? সবার আগে সবচেয়ে বড় মিস্টেক ছিল ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে না, যে আমি আমার ক্যাপাবিলিটির বাইরে আর কি কত ব্যয় করেছিলেন টোটাল? 23,000। 30,000 নেক্সট। তারপর এটা কি অনলাইন না অফলাইন? এটা কি অনলাইন না অফলাইন? এটা মানে এই কম্বো ছিল, তো 23,000। আচ্ছা, শুধুমাত্র সাপ্তাহিক পরীক্ষাগুলো দিয়ে আসতাম। তারপর আর কি ধরলাম যে আমি শুধুমাত্র আবেদন করলাম ঢাকা, জগন্নাথ আর জাহাঙ্গীরনগরে, এই তিনটার মধ্যে শুধুমাত্র চারকোনায়, কিন্তু আমি ভুল করলাম যে আমি ঢাবির এই ইউনিটে আবেদন করছিলাম, এটা আর কি আমি পরে গিয়ে পরীক্ষা দিইনি, আর সাস্টের আবেদন করছিলাম, এটা আর কি পরীক্ষা দিইনি। এটা আর কি একটা ওয়েস্ট। 5.5 6 কত? ঢাকার জন্য হয়তো 1200, জগন্নাথের জন্য হয়তো এই 700, আর জাহাঙ্গীরনগরের জন্য এই 700, সাস্টের জন্য 1400, আর ঢাবির যে দুইটা ইউনিটের জন্য আর কি এই 1200 কত জন্য 50 হয়তো এরকম হয়। 2250 1250 পার ইউনিট। 2450 2400 1250 হ্যাঁ 2500। ওকে, তো এখানে আর বই খাতার জন্য বলতে গেলে আমার শুধুমাত্র স্যারের কোর্স ফি, মানে স্যারের কোর্স ফি আর কি, এই যে চারুকলার ক্ষেত্রে আর কি শুধু স্যারের কোর্স ফি আছে, এটাই আর কি। মানে আমি ভার্সিটি ক কোনো কোর্স কিনি না, আমার ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে আমার ভার্সিটি ক, ভার্সিটি খ, এই মেডিকেল এগুলো আর কি আর এক্সট্রা এক্সপেন্সেস। হ্যাঁ শুধুমাত্র চারুকলার জন্য এক্সট্রা এক্সপেন্স ছিল, যে মানে এই কোর্স ফি। আপনার কোর্স ফি কত? আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাতায়াত করছি, তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আর কি দূরত্বটা কম, তো আমার কম, হ্যাঁ খরচ কম হয়েছে বলতে গেলে, কিন্তু সাভারে যেতে আর কি বেশি খরচ হয়েছে, যেমন আনুমানিক 1000-এর মতো, আর ঢাকা জাহাঙ্গীর দুটো মিলায় হয়তো 500। ওই তো দেখেন দেখা যাচ্ছে 3 1 4 4 5 11 17 47,500 টাকা। ওই তো প্রায় 50,000 এর মতো আপনার এভারেজ খরচ দিছে। তো সবাই বুঝতেই পারতেছেন যে যারা আছেন তারা তো একদম লাস্ট পর্যন্ত অ্যাডমিশনে পরীক্ষা দিবেন, তো মিড
তিনটা ইউনিভার্সিটি এক্সাম, চারটা ইউনিভার্সিটি এক্সাম পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার अराउंड 50,000 খরচ হবে আপনি সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে পরীক্ষা দিয়ে প্রিপারেশন দেন আর কি। তো ওভারঅল জায়গায় এটা হচ্ছে। আর টোটাল স্ক্রিন টাইম কত ছিল অ্যাডমিশন, হোল অ্যাডমিশন পিরিয়ডে ইন লাস্ট 4 or 5 months? স্ক্রিন টাইম বলতে আপনি কেমন ইন্টারনেট ইউজ করতেন সারাদিন? আমরা দেখছি যে অ্যাডমিশনের সময় স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে ইন্টারনেট কনজিউম করে। আমি বলতে গেলে কি আমি যে সময় ইউজ করতাম তো আমি আর কি ফোকাস মোড দিয়ে চালাইতাম। তো আমার যে সময় মনে পড়তো যে আমি ফোন চালাচ্ছি আমি ওই সময় রেখে দিতাম। আমি সব সিরিয়াস হয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির 1 মাস পরীক্ষার আগে আমি মানে এই প্রথম দিক দিয়ে মানে চালাইতাম। আমার এভারেজ আমার মানে এভারেজ স্ক্রিন টাইম থাকতো 6-7 ঘন্টার মতো, কিন্তু এটা খুব আমার তো টাইম বিষয় আমার এত বেশি টাইম স্পেন্ড করা একেবারেই দরকার না, কিন্তু ওই যে আমি আর কি এই হারার টাইম মানে হুশ থাকে না এটা আর কি। তো হুশ না থাকার কারণে আমি আর কি আরো বেশি টাইম যে সময় সিরিয়াস হওয়া শুরু করছি আমি যে এত টাইম স্পেন্ড করা যাবে না, আমি যত কম সময় আর কি ফোন চালাবো। ঘন্টা স্ক্রিন টাইম থেকে আস্তে আস্তে 6-5 ঘন্টা নামাইতাম, আবার আস্তে আস্তে মানে খুব কষ্ট আর কি ওকে, সো লেটস টক অ্যাবাউট আপনার এক্সাম হলের যে জেইউ এক্সামে যে পারফরম্যান্সটা ছিল কেমন ছিল ওভারঅল? জিমনেশিয়াম আপনি বলতেছিলেন ওটা আমাদের সাথে যদি শেয়ার করতেন। সো ধরতে গেলে এই সময় ঢুকলাম প্রথম জিমনেশিয়ামে, তো আমাদের মেয়েদের লাইন অনেক বড় ছিল জিমনেশিয়াম থেকে একেবারে এই জাহাঙ্গীরনগরের যে রাস্তাটা দিয়ে কিনা আর কি এর মধ্যে ঢোকে জিমনেশিয়ামে ঢোকে সেই রাস্তাটা কি এত লম্বা ছিল। তো এই পর্যন্ত শুধুমাত্র মেয়েদের, ছেলেদেরটা মাত্র হয়তো কয়েকজন আর কি এপাশে কয়েকজন ছিল। তো আমাদেরকে 3টা লাইনে বিভক্ত করছে, এই মেয়ে আর ছেলে। তো আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা দেখলাম যেখানে চেয়ার আছে, আমি চেয়ারটা দেখার সাথে সাথে আমি বলছি যে আমি আর সেকেন্ড লাইন বা ফার্স্ট লাইন বসতে হবে। আমি দৌড় দিয়ে আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে বসি। তো আমার ফ্রেন্ড সাথে ছিল আর কি, ও আর কি 13 নাম্বার মেরিট পজিশনে আসছে। তো ওর সাথে আর কি আমি বসে পরীক্ষা দিচ্ছি। আমি দেখলাম যে আমার পরিমাণ মানে আমি দেখলাম যে ফিগারটা যে সামনে আছে ওটা আর কি আমার একেবারে ফার্স্ট লাইফ ফিগার আঁকা ছিল। তো মাথায় রাখতে হবে যে আমার কিছু ভুল হয়েছে। তো আমি দেখলাম যে ফিগারটা আমার সামনে বসছে, আমি অন্তত আর কি আমি সেকেন্ড লাইনে বসলাম, কিন্তু আমরা মানে ধরলাম যে আসো আমরা লাইনটা পিছিয়ে আর কি 7-8 ফুট যাতে একটু দূরত্ব থাকে, এর বেশি আর কি গেলে আর কি কাছ থেকে দেখলে পরে গিয়ে আর কি ডাইমেনশন এই পার্সপেক্টিভ এগুলো গণনা করতে পারবো না। মানে আমি যেরকম ক্যামেরাতে একটা ইমেজ দেখি আমি ওরকম টাইপের আর কি এই কম্পিটিশন করে আর কি ফিগারটার সামনে বসছি খুব মানে কায়দা করে আর কি। আমি 2টা মেয়ে যে বসছে মাঝখানের দিকে আর কি আমি বসছি, লাইনটা আর কি এরকম সিমেট্রিক্যাল না রেখে যাতে আর কি আমি ফিগারের ফুল ভিউটা পাই। তারপর আর কি আমি হাত এক্সটেন্ড করে আর কি জেনারেল যেভাবে কিনা নিয়ম শিখিয়ে দিচ্ছেন ওরকম করে আর কি আমি ফিগারটা নামাই। আচ্ছা আচ্ছা, তো আপনার কিন্তু কত সময় লেগেছিল টোটাল? মাঝখানে যে এই যে পেপার ওয়ার্ক প্রশ্ন দিতে দিতে টাইম চলে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আগে থেকে আর কি এই কম্পোজিশনটা স্কেচ আউট করে রাখতে হবে যে আপনার মডেলটা দেখতেছেন ছোট, আপনি ওরকম আর কি সবার আগে হাত দিয়ে মেপে নিলেন 5.5 বা 5 এরকম করে আর কি আগে গোলা দিয়ে রাখলেন, কিন্তু টাইম এখনো শুরু হয় নাই বা পেপারটা এখনো দেয় নাই, প্রশ্ন পেপারটা এরকম পর্যন্ত আর কি বসে থাকবেন। তো হাতে অলওয়েজ রাখতে হবে যে আপনি 50 মিনিট বা 45 মিনিট আপনাকে আর্টটা শেষ করতে হবে, ওই 15 মিনিট পেপার ওয়ার্কে চলে যায়। এরকম করে আর কি আমার প্রিপারেশন নিতে হয়েছে। আর আমার মনে হয় একটা ভুল ছিল যে আমি পাশের জনকে জিজ্ঞেস করেছিলাম, পাশের জন্য কিছু একজনকে জিজ্ঞেস করছিলাম যে টাইম কত আছে, আমরা ঘড়ি পরে যে যাবো আমাদের ঘড়ি পড়াটা কিন্তু অ্যালাউ ছিল না এতদিন পরীক্ষায়। কিন্তু যে সময় কিনা আমার জিমনেশিয়াম পরীক্ষা দিয়েছে তো ড্রয়িং পরীক্ষা, এটা তো আমি আর কারো থেকে দেখে দেখে আর কি অ্যাচিভ করতে পারবো না, এই ফেক করতে পারবো না। তো আমার একজন থেকে সরি কম্পিউটার বাসা থেকে, তো আমি যে সময় একজনকে জিজ্ঞেস করছে আমাকে বলতেছে 15 মিনিট বাকি আছে, আমি তো ভয়ে সাথে সাথে আবার এই যে লাইন টেনে ফেললাম, যে মানে মেইন লাইনটা আছে না স্কেচের পরে যে মেইন লাইন সেটা কি টেনে ফেললাম। তো মানে তারপর স্যার বললো যে এখন মাত্র 30 মিনিট বাকি আছে। আমি মানে তাজ্জব হয়ে গেলাম, তুমি একটা ক্যান্ডিডেটের কাছে মিথ্যা কথা বললা যে টাইম কম আছে, আমার তো খুব খারাপ লাগলো। আমি মানে আপনি ভালোভাবে আঁকাচ্ছেন এই জন্য সে হলো অনেক কনফিউজড হয়ে গেছে। আপনার ফ্রেন্ড ওর কি কোথা থেকে শিখছে? আপনারা কি আপনি অফলাইনেও শিখছেন কোথাও নাকি জাস্ট অনলাইনে নির্ভরশীল ছিলেন? অনলাইনে আপনার কাছ থেকে শিখছি, এর আগে মানে অফলাইনে। আপনার ফ্রেন্ডরা হচ্ছে কোথা থেকে শিখছে? সে 13তম হইছে বললেন। ও 13তম, ও তো আর কি এই যে
আপনার কাছে দীপ্ত পড়ছে, দীপ্তর ফ্রেন্ড ছিল আর কি। তো আমি দীপ্তর সাথে দেখা হয়েছে আমার জিমনেশিয়াম। আমি শুধুমাত্র জানি আমার সাথে যারা পড়তেছে ওরা আর কি, আমরা একসাথে মানে কোচিং পরীক্ষা দিচ্ছি, পড়াশোনা করছি, এর বেশি আর কিছু জানি না। ইটস ওকে, ভেরি নাইস, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের সাথে আপনার। একসাথে হচ্ছে আপনি আমাদের নানাবিধ ব্যাপার নিয়ে কথাবার্তা বললেন, আমরা খুব প্রফেশনাল ব্যাপার নিয়ে জানলাম একজন স্টুডেন্ট আসলে কিভাবে গুছিয়ে সবচেয়ে এগোতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, আমরাও আজকে আমাদের পডকাস্টে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন। এট দ্য সেম টাইম যারা বাবা মা আছেন সবার উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, যেহেতু চারুকলা অনেকে মনে করেন অনেক নেগেটিভ অ্যাসপেক্ট আছে, ব্যাপারটা এরকম না, হয়তোবা খুব তাড়াতাড়ি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হোপফুলি যারা নতুন আসছেন তারা হয়তোবা এই জায়গাটাকে আরো অন্যভাবে হাইলাইটেড করবেন, তাদের ক্রিয়েটিভিটি স্পেসে হয়তোবা বিষয়টাকে আরো অন্যভাবে রিপ্রেজেন্ট করবেন। তো এটা আসলে সম্পূর্ণ নিজেদের বাবলস, যে আপনি কোনটার ভেতর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, উইচ স্পেসিফিক এরিয়া উড লাইক টু স্পেন্ড ইউর টাইম, বা কারা আপনাকে মেন্টালি ওই স্ট্রেসটা দিচ্ছে না, ওইটাই তো আলটিমেটলি ওই জায়গার দিক থেকে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির যে অরিনাগুলো থাকে বা এরিয়াগুলো থাকে যে অনেক ভালো থাকে, ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। আপনি চারুকলায় পড়তে আসতেছেন, হয়তো আপনি অনেক ভালো আঁকেন, বাট দেয়ার হ্যাভ সাম রিজনস, হয়তো আপনার ওটা পছন্দ নাও হতে পারে, বাট ইটস নট লাইক দ্যাট যে আপনি হয়তো বা ওই জিনিসটার বাইরে কিছু করতে পারবেন না। ইট ইজ জাস্ট রিডিকুলাস। ওইটার বাইরেও অনেক কিছু করা যায়। মানুষ বর্তমান ইন্টারনেটের কারণে অনেক এনথুসিয়াস্ট আছে, আমরা দেখেছি বিভিন্ন বিষয়ের উপর বেস করে, বাট ইন আওয়ার কান্ট্রি ইটস ভেরি লিটল নাম্বার। সো লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপেরিমেন্ট ডেভেলপমেন্ট এটা সেটা আমরা দেখে থাকি। সো ইটস নট লাইক দ্যাট যে সবকিছু শেষ হয়ে যায় বা এক্সট্রা সুযোগ নাই, অবশ্যই সুযোগ আছে, অনেক কিছু করা যেতে পারে। সো ওই সকল জায়গার দিক থেকে আপনারা যারা আসতেছেন ট্রাই করেন নতুন নতুন কিছু চেষ্টা করা, যেন আরো ভালো ডেভেলপমেন্ট আসে, এট দ্য সেম টাইম আপনারা অনেক ভালো কিছু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এখন শেষ করব। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, শুভকামনা রইল সবাইকে। সো কৃতজ্ঞতা প্রকাশ করছি শেষ পর্যায়ে জয়েন করার জন্য। শুভকামনা, আল্লাহ হাফিজ।